হলো তের বয়স 15 বছর। তে ক্লাস 9-এ পড়ে। তে প্রচন্ড দুষ্ট। আর দুষ্ট হবে না কেন যদি নিজের মতোই 4জন দুষ্ট বান্ধবী পায়। চলো তোমাদেরকে সেই 4জন দুষ্ট বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেই। জিমিন, লিসা, জেনি আর জিসু এই 4জনই একদম তের মতোই দুষ্ট। তবে তে, জিমিন, জেনি, লিসা আর জিসুদের ফ্রেন্ডশিপটা অনেক ভালো। যাই হোক, আজকে তে স্কুলে এসে দেখে জিমিন এখনো স্কুলে আসেনি। কি রে, জিমিন আজকে স্কুলে আসেনি? না রে, এখনো তো আসেনি। মানে ও কি আজকে স্কুলে আসবে না? জানি না, ও তো আমাদের এরকম কিছুই বলেনি। তখনই কেউ তের পেছন থেকে নিজের হাত দিয়ে তের চোখ ধরে আর বলে, বলতো আমি কে? কে আবার? আমার কিউট বান্ধবী জিমিনা। জিমিন তার চোখ থেকে নিজের হাত ছড়িয়ে ফেলে আর বলে, তুই কি করে বুঝলি যে আমি জিমিন? আরে গাধি, আমি তো তোর কণ্ঠ শুনে বুঝতে পেরেছি যে তুই জিমিন। ধুর, আমি তো মনে করেছিলাম তুই বুঝতে পারবি না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কারণ আমি তোর মতো একটা গাধি না। বেচারি জিমিনকে দেখে লিসা, জেনি আর জিসু হেসে দেয়। এই জিমিন, লিসা, জেনি, জিসু, দেখো আঙ্কেলটা আজকে এসেছে। চল না আজকে ফুচকা খাই। শয়তান, তুই টিফিন টাইমে বলিসনি কেন? আরে টিফিন টাইমে তো নিয়ে এসেছিল না, তাতে আমার কি দোষ? চল না তোরা একটু ফুচকা খেয়ে আসি। টাকা থেকে দেবে শুনি? আরে আমার কাছে টাকা আছে, তোরা চল। কিন্তু তে ভাই আজকে আমাকে বলেছিল আজকে নাকি স্কুল ছুটি হওয়ার পর ভাই আমাকে নিতে আসবে। আরে সমস্যা নেই, তুই চল তো, তোর ভাই আসতে এখন অনেক সময় লাগবে। অবশেষে তে এত রিকোয়েস্ট করার পর জিমিন ফুচকা খেতে রাজি হয়ে যায়। তে গিয়ে তাদের 5 জনের জন্য ফুচকা অর্ডার দেয়। 5 মিনিট পর তে, জিমিন, লিসা, জেনি আর জিসু স্কুলের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল আর গল্প করছিল। তখন একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে তাদের স্কুলের সামনে থামে। তেরা এখনো গল্প করছে, তাই তারা এটা খেয়াল করেনি। ফুচকা খাওয়া শেষ হওয়ার পর যখনই তারা পিছনে ঘুরে তাকায়, ভাইয়া তুমি কখন আসলে? তে জিমিন এখানে ফিসফিস করে বলে, জিমিনা, এইটা কি তোর বড় ভাই? জিমিন নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এদিকে জাঙ্কুক জিমিনের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তোকে কতবার নিষেধ করেছি বাইরে কোনো খাবার না খেতে? জিমিন ভাই জাঙ্কুককে কিছুই বলতে পারছে না, কারণ জিমিন জানে জাঙ্কুক অনেক রাগী। কিন্তু এদিকে তেটা জানে না জাঙ্কুক কতটা রাগী। তাই তো জাঙ্কুককে বলে ওঠে, ভাইয়া কিছু মনে করে না, কিন্তু আমার না আপনাকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। আচ্ছা ভাইয়া, আপনি এভাবে জিমিনের দিকে মশলার মতো করে কেন তাকিয়ে আছেন? ওর তো কোনো দোষ নেই। আমি তোকে বলেছিলাম যে চল আমরা ফুচকা খাই। আইস, তুই কি বললি? এখন তুই মশলাটা তোকে রাগ করবে? মানে আমি বলতে চাচ্ছি আমার কি বা করেছে? হ্যাঁ, সেটা ফুচকাই তো খেয়েছে, আর ক্ষুধা লেগেছিল বলেও ফুচকা খেয়েছে। এখানে তো আমি আর কোনো ভুল দেখতে পারছি না। এই, আমার আবার কখন ক্ষুধা লেগেছিল? আরে জিমি, তো একটু চুপ কর না, আমাকে বলতে দে। আর শোনেন ভাইয়া, তুই আর কিছু বলতে যাবে ঠিক তখনই জাঙ্কুক থেকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ। জিমিন আমার বোন, আমি ওকে রাগ করি বা মারি তাতে তুমি আমাকে বাধা দাও কে? হ্যাঁ, আমিও জিমিনের বান্ধবী, আমার সম্পূর্ণ অধিকার আছে জিমিনকে প্রোটেক্ট করার। আর আপনি যেভাবে মশলার মতো করে বান্ধবীটির দিকে তাকাচ্ছেন, তাতে মনে হচ্ছে আপনি ওকে এখনই মেরে ফেলবেন। তাই আমি আমার বান্ধবীকে প্রোটেক্ট করছি, বুঝতে পেরেছেন আপনি? আচ্ছা, তো আমি যদি জিমিনকে মারি তাহলে তুমি ওকে প্রোটেক্ট করবা, তাই তো? হ্যাঁ, অবশ্যই করব, কেন করব না? ও আমার বান্ধবী। আর আমি যদি এখন তোমাকে মারি তাহলে তোমাকে কে প্রোটেক্ট করবে শুনি? মানে আপনি আমাকে মারতে যাবেন কেন? হ্যাঁ, আর আপনি যদি আমাকে মারেন না তাহলে আমি সেটা পুলিশ সার্কেলের কাছে যাব আর গিয়ে বলবো আপনি রাস্তাঘাটে মানুষ মারছেন। জাঙ্কুক আবারও তের দিকে রাগে চোখে তাকায় আর জিমিনকে বলে, জিমিন গাড়িতে গিয়ে বস। আচ্ছা ভাইয়া। জিমিন গাড়িতে গিয়ে বসে। আর এই যে মেয়ে, আমি তোমাকে পরে দেখে নিব। এই কথা বলে জাঙ্কুক গাড়ি থেকে যাচ্ছিল। জাঙ্কুক কথাটা থেকে উদ্দেশ্য করেই বলেছে। তেও সেটা বুঝতে পেরে জাঙ্কুককে বলে, আমি তোমাকে পরে দেখে নিব। আমি মনে হয় ওনাকে ভয় পাই। এই কথাটা জাঙ্কুককে শুনিয়ে বলে। জাঙ্কুকও তার কথা শুনতে পেয়ে পিছনে ঘুরে তাকায় আর গাড়িতে গিয়ে বসে পড়ে। জাঙ্কুক সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার পর, উফ, আমি তো বিশ্বাসই করতে পারছি না জিমিন এত ভালো একটা মেয়ে আর ওর ভাইটা এত শয়তান, একদম একটা মনস্টার। তুই শুধু শুধু জিমিনের ভাইয়ের সাথে ঝগড়া করতে গেলি কেন বলতো? আমি ওর সাথে কোথায় ঝগড়া করলাম? উনিই তো আমার সাথে প্রথমে ঝগড়া করলো। হ্যাঁ, উনি তোর সাথে প্রথমে ঝগড়া করেছে, তাই না? তুই তো ওনাকে প্রথমে মনস্টার বলে ওনাকে রাগিয়ে দিলি। উনি তো মনস্টারই, তাই তো আমি ওনাকে মনস্টার বলেছি। যা বলেছি সত্যি তো বলেছি। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন বাসায় চল। হ্যাঁ, চল। তারপর তো ফুচকার টাকাটা দিয়ে সেখান থেকে বাসায় চলে যায়। জিমিনের কি হয়েছে বলতো? ও তো এই কদিন ধরে স্কুলে আসছে না। আমার মনে হয় জিমিনকে ওর ভাই আসতে দিচ্ছে না। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে। দেখ, এবার আমি শুধু শুধু আমাকে মশলা বলেছিলাম। শোন, আমার মনে হয় যদি আমরা জিমিনের বাসায় গিয়ে ওর ভাইকে বোঝাই তাহলে মনে হয় ওর ভাই জিমিনকে আবার স্কুলে আসতে দিতে পারে। হ্যাঁ লিসা, তুই তো ঠিক বলেছিস, কিন্তু ওদের বাসা যাবি কখন? আর তুই কি ওদের বাসার ঠিকানা জানিস? আমরা আজকে স্কুল ছুটি হওয়ার পর ওদের বাসা যাব। আর হ্যাঁ, আমি ওদের বাসার ঠিকানা জানি। ওকে, ঠিক আছে। স্কুল ছুটি হওয়ার পর লিসা, তে, জেনি আর জিসু মিলে জিমিনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। উফ লিসা, আর কতক্ষণ হাঁটতে
পৌঁছে গিয়েছে। এই দরজায় কেন করবে? আরে গাধি, কলিং বেলটা দিলেই তো হয়। আমি কলিং বেলটা খেয়াল করিনি ভাই। লিসা কলিং বেল দেয়। একজন মহিলা এসে দরজা খোলে। আন্টি ভালো আছেন? হ্যাঁ মা, আমি তো ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ আন্টি, আমরা ভালো আছি। মা, তোমরা কি জিমিনের বান্ধবী? হ্যাঁ আন্টি, আমরা জিমিনের বান্ধবী। মা, তোমরা ভিতরে আসো। আন্টি, জিমিন তো বাসায় আছে তাই না? হ্যাঁ হ্যাঁ মা, জিমিন বাসায় আছে, তোমরা ভিতরে আসো। তারপর লিসা তাদের নিয়ে ভিতরে ঢোকে। লিসারা গিয়ে সোফায় বসে আর জিন চলে যায় জিমিনের রুমে জিমিনকে ডাকতে। ভাই, আমি তো ভাবছি মনস্টারটা কি বাসায় আছে। তুই জেনে কি করবে শুনি? না, আমিও জেনে কি করব, কিন্তু আমার তো ভয় লাগছে মনস্টারটা আমাকে দেখে আবার আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। তে লিসা, জেনে, জিসু, কেমন আছিস তোরা? জিন এসে সবাইকে জড়িয়ে ধরে। তুই জানিস আমরা তোকে কত মিস করেছি। তুই ছিলি না বলে আমরা এই কদিন ভালো করে দুষ্টামিও করতে পারিনি। হ্যাঁ রে, আমিও তোদের অনেক মিস করেছি। এই, তুই সত্যি করে আমাকে বলতো, তোর এই মনস্টার ভাইটাই তোকে এই কদিন স্কুলে যেতে দেয়নি তাই না? আরে না না তে, এখন কিছুই না। আসলে আমার অনেক জ্বর হয়েছিল, এই জন্য এই কদিন স্কুলে যেতে পারিনি। তা তুই আমাদের একটু কল করে জানাবি না? আসলে আমার অনেক জ্বর এসেছিল রে, তাই তোদেরকে কল করে জানাতে পারিনি। আচ্ছা, এখন থেকে এইটা বল, তুই কবে থেকে আবার স্কুলে যাবি? এই তো কালকে থেকে স্কুলে যাব। তখনই তাদের কাছে জিন আসে আর তাদের সামনে টেবিলে একটা বিস্কুটের প্লেট আর একটা চানাচুরের প্লেট রাখে। মা, তোমরা এগুলো খাও। আন্টি, এগুলো আবার কি দরকার ছিল বলেন তো? না না মা, খাও। আর জিমিন, তুই তো আমাকে ওদের সাথে পরিচয় করে দিলি না। ওদের কার নাম কি? আন্টি, আমি বলছি, আমার নাম তে। বাহ, খুব সুন্দর নাম তো। আন্টি, আমার নাম লিসা, আমার নাম জেনি, আর আমার নাম জিসু। তোমাদের সবার নামই কিন্তু খুব মিষ্টি। থ্যাংক ইউ আন্টি। জিন, তে, লিসা, জেনি আর জিসু মিলে গল্প করছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। আম্মু, তুমি বসো, আমি দেখছি কে এসেছে। তারপর জিমিন গিয়ে দরজা খোলে। কে এসেছে জিমিন? ভাইয়া এসেছে। জিমিনের কথা শুনে লিসা, জেনি আর জিসু তের দিকে তাকায় আর তে দরজার দিকে তাকায়। জিমিন, দরজার সামনে এতগুলো জুতা কারে? ও ভাইয়া, আমার বান্ধবীরা এসেছে তো, ওদের জুতা। বান্ধবীদের কথা শুনে জাঙ্কুক সোফার দিকে তাকায়। সোফায় লিসা, জেনি, জিসু বসেছিল, কিন্তু জাঙ্কুকের চোখ যায় আগে তের দিকে। তেও কিন্তু জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুকের দিকে তাকানোর সাথে সাথে তে অন্যদিকে তাকায়। জাঙ্কুক, বাবা তুই ফ্রেশ হয়, সকালে তো কিচ্ছু খেয়ে বের হসনি, এখন আগে ফ্রেশ হয়, তারপর আমি তোকে খেতে দিচ্ছি। জাঙ্কুক জিনের কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ বলে আর নিজের রুমে চলে যায়। জিমিন তার পাশে বসেছিল। তে জিমিনের কানে ফিসফিস করে বলে, জিমিন, তোর এই মনস্টার ভাই নাম কি জাঙ্কুক? হ্যাঁ। তোর আর কোনো ভাই নেই? না রে, আমারই একটাই ভাই, তা আবার প্রচুর রাগী। দেখলি না সেদিন তোর সাথে রাগারাগি করলো? হ্যাঁ, তা তো দেখলাম। জানিস, তুই সেদিন গাড়িতে গিয়ে বসার পর আমাকে বলেছে আমি তোমাকে পরে দেখে নিব, কিন্তু আমি তো তাতে ভয় পাইনি। তে, লিসা, জেনি, জিসু, তোমরা কিছু খাচ্ছ না কেন? তোমরা কিছু না খেলে কিন্তু আমি তোমাদের সাথে রাগ করব। না না আন্টি, আপনি রাগ করবেন কেন? আমরা খাচ্ছি। তে এই কথা বলে প্লেট থেকে একটা বিস্কুট নিয়ে খাচ্ছিল। তখনই জাঙ্কুক নিচে আসে আর বলে, আম্মু খাবার দাও। হ্যাঁ বাবা, দিচ্ছি, তুই বস। জাঙ্কুক ডাইনিং টেবিলে বসে পড়ে। তা জিমিন, তুই তো আমাকে তোর বান্ধবীদের সাথে পরিচয় করে দিলে না। এই, তোরা তোদের নাম বল। আমার নাম লিসা। ওয়াও, তোমার নামটা অনেক সুন্দর। আমার নাম জেনি আর আমার নাম জিসু। ওয়াও, তোমাদের তিনজনের নামই তো অনেক সুন্দর। আর তোমার নাম কি? কথাটা জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আমার নাম তে। ওয়াও, তোমার নামটা একদম ছাত্রীদের মতো। মানে আমি বলতে চাচ্ছি তোমার নামটা একদম আনকমন। জাঙ্কুকে কিছু না বলে জাঙ্কুকের দিকে তাকিয়ে একবার ভেঙচি কাটে। জাঙ্কুক আর কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে জিন জাঙ্কুকের জন্য খাবার নিয়ে আসে। জিন জাঙ্কুককে খাবারটা দেয় আর তেদের বলে, মা তোমাদের খাবারটি। না না আন্টি, প্লিজ আর কিচ্ছু দেন না। আর এমনিতেও আমাদের এখন বাসায় যাওয়া লাগবে, কারণ আমরা তো বাসায় কিছু বলে আসিনি। বাসায় যেতে বেশি দেরি হলে আম্মু বাবা চিন্তা করবে। এই না না, তোমরা এখনো চলে যাও না মা, একটু বসো। আর যদি বাসায় জানাতে চাও যে তোমরা এখানে আছো, তাহলে আমার ফোন দিয়ে কল করে জানাতে পারো। তারপর জিন নিজের ফোন তেদের কাছে দেয় আর তারপর তারা নিজেদের বাসায় কল করে জানিয়ে দেয় যে তারা জিমিনের বাসায় এসেছে। জিন রান্নাঘরে কাজ করছে। জিমিন, তে, লিসা, জেনি আর জিসু মিলে কে ড্রামা দেখছে। জাঙ্কুক কেবল খাওয়া শেষ করলো। তেরা তো কে ড্রামাই দেখছিল। তখনই পিছন থেকে জাঙ্কুক বলে ওঠে, তেলা বোকা। জাঙ্কুকের কথা শুনে সবাই জাঙ্কুকের দিকে তাকায়। কি হচ্ছে ভাইয়া? তেলা বোকা? তেলা বোকা কোথায়? ওই তো তের দিকে গিয়েছে। মানে আমার দিকে এসেছে? হ্যাঁ, তোমার দিকে গিয়েছে। তে এবার ভয় পেয়ে যায়। তেলা বোকাটা কি উড়ে উড়ে এসেছিল নাকি হেঁটে হেঁটে এসেছিল? হেঁটে হেঁটে গিয়েছে। সোফার নিচে ঢুকেছে। সবাই ভয়ে সোফার উপরে পা উঠিয়ে বসে। ভাইয়া, তুই তো তেলা বোকা ভয় পাস না ভাইয়া, প্লিজ ভাইয়া, তুই তেলা বোকাটা ধর না। সরি রে, আমি পারবো না। এই কথা বলেই জাঙ্কুক চলে যাচ্ছিল। ভাইয়া প্লিজ, ভাইয়া ধরেন না প্লিজ। জাঙ্কুক একটু বাঁকা হাসে আর বলে, আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু এত করে রিকোয়েস্ট করছে, আমি না তেলা বোকাটাকে ধরে বাইরে ফেলে দিয়ে
এসেছি। আমি তো আবার অনেক দয়াশীল ব্যক্তি, তাই তো বেশি রিকোয়েস্ট করলে তার রিকোয়েস্ট ফেলতে পারি না। তারপর জাঙ্কুক সোফার কাছে এসে নিচে হয়ে তেলাপোকাটাকে ধরার চেষ্টা করে। ভাইয়া, তেলাপোকাটাকে পেয়েছেন? হ্যাঁ, এখন শুধু ধরার চেষ্টা করছি। জাঙ্কুক উঠে দাঁড়ায়। জাঙ্কুকের হাতের ভিতরে কিছু একটা মুঠ করে রেখেছে। ভাইয়া, আপনার হাতের ভিতরে কি তেলাপোকাটা? জাঙ্কুক একটা শয়তানি হাসি দেয়। কি হলো ভাইয়া, তুই কিছু বলছিস না কেন? তখনই জাঙ্কুক বলে ওঠে, আউচ, তেলাপোকাটা আমার হাতে কামড় দিচ্ছে। মানে ভাইয়া, আপনি তাড়াতাড়ি তেলাপোকাটাকে বাইরে ছেড়ে দিয়েছেন না। আউচ, আমি তেলাপোকাটাকে ধরে রাখতে পারছি না। এই কথা বলেই জাঙ্কুক তেলাপোকাটাকে তের দিকে ছুঁড়ে মারে। তে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ায় আর লাফাতে থাকে। তে ভয়ে কান্না করে দিয়েছে। জিমিন, লিসা, জেনি আর জিসু তের দিকে তাকিয়ে আছে, আর এদিকে জাঙ্কুকে যে হাসি থামাতে পারছে না। ভাইয়া, তুই তেলাপোকাটাকে তের গাছে মারলি কেন? জাঙ্কুক জিমিনের কানের কাছে এসে জিমিনকে ফিসফিস করে কিছু একটা বলে। জাঙ্কুকের কথা শুনে জিমিনও হেসে দেয়। জিমিনকে হাসি দেখে লিসা, জেনি আর জিসু জিমিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর এদিকে তে তো কান্না করেই যাচ্ছে। তের কান্না শুনে জিনা সেখানে চলে আসে। তেমা, তুমি কান্না করছো কেন? এই জাঙ্কুক, জিমিন, তোরা দুজন হাসছিস কেন? তোরা দুজন ওর সাথে কি শয়তানি করেছিস? হ্যাঁ? জিমিন নিজের হাসি থামিয়ে বলে, আম্মু, আসলে জাঙ্কুক ভাইয়া তেরকে একটা খেলনা তেলাপোকা ছুঁড়ে মেরেছে, আর তের তেলাপোকাটা রিয়েল ভাবে কান্না করে দিয়েছে। খেলনা তেলাপোকার কথা শুনে তে নিজের কান্না থামিয়ে জিমিনের দিকে তাকায়। কি? ওইটা খেলনা তেলাপোকা ছিল? হ্যাঁ। তাহলে জাঙ্কুক ভাইয়া যে বলল ওটা রিয়েল তেলাপোকা? আরে সেটা তো জাঙ্কুক ভাইয়া তোকে ভয় পাওয়ানোর জন্য করেছে। জাঙ্কুক, এগুলো কিরকম দুষ্টামি? তুই মেয়েটাকে কতটা ভয় পেয়ে দিয়েছিস যে মেয়েটা কান্না করে দিয়েছে। আচ্ছা, সরি, এটা সত্যি একটা মাস্টার আমাকে কতটা ভয় পেয়ে দিয়েছিল, আর এখন সরি বলছে। থাকতে তুই রাগ করিস না, জাঙ্কুক ভাইয়া তো সরি বলেছি। আরে না, আমি রাগ করবো কেন? আন্টি বলছি যে আমাদের এখন বাসে যেতে হবে। আমরা সবাই আরেকদিন আসবো, আর তখন এসে অনেকক্ষণ থাকবো। তুমি জাঙ্কুকের উপর রাগ করে এখন এই কথা বলছো, তাই না মা? আরে না আন্টি, আমি জাঙ্কুক ভাইয়ের উপর রাগ করবো কেন? হ্যাঁ, আমার সেটাই তো। আমি তোর সাথে আমার কি বা করেছি যে আমার উপর রাগ করবে? তুই কি করিসনি সেটা বল, শয়তান ছেলে একটা। হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক বলেছেন, আপনার ছেলে আসলে একটা শয়তান। তাহলে চল এখন। এই, তোরা সত্যি এখন চলে যাচ্ছিস? হ্যাঁ দোস্ত, আর কালকে তো তুই স্কুলে আসছিসই, তখন তো এমনিতেও দেখা হবে। মা, তোমরা কিন্তু আবার একদিন আসবা, ওকে? আর সেদিন এসে কিন্তু অনেকক্ষণ থাকতে হবে। আচ্ছা আন্টি, ঠিক আছে। তারপর তে জিমিনের বাসা থেকে চলে যায়। জিমিন আর জাঙ্কুক ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখনই জিন আয়ামকে বলে ওঠে, জানো আয়াম, আজকে জিমিনের একটা বান্ধবী আমাদের বাসায় এসেছিল। মেয়েগুলো অনেক মিশুক, বিশেষ করে তেনানা একটা মেয়ে ছিল। ওর সাথে তো আমার কখনো দেখা হয়নি, কথাও হয়নি। তাও মেয়েটা আমাকে প্রথমবার দেখে আমার সাথে কত ফ্রি ভাবে কথা বলছিল। হ্যাঁ আম্মু, তে অনেক ভালো একটা মেয়ে, যদিও একটু দুষ্টু, কিন্তু তারপরও ও অনেক ভালো। জানো আরে, মেয়েটা অনেক সুন্দরও। ওর মতো সুন্দর মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। ভালো তো। মেয়েটা ছোট, নাহলে আমি ওকে আমার ঘরের বউ বানিয়ে আনতাম। জিনের কথা শুনে জাঙ্কুক কাঁদতে শুরু করে। কি হলো ভাইয়া, তোর কি বেশম গিয়েছে? জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বলে। জিমিন জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের পিঠে জোরে জোরে চড় মারতে শুরু করে। আরে তুই কি করছিস? আমি ব্যথা পাচ্ছি তো। আরে ভাইয়া, তোর বেশম যায়নি? হ্যাঁ গিয়েছিল, কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে। তুই বস। জিমিন চেয়ারে বসে পড়ে। জাঙ্কুক, তোর হঠাৎ করে কি হলো বাবা? বেশম গেল কেন? না বাবা, এমনি। জাঙ্কুক, একটু সাবধানে খা তো। যাই হোক, আমি যে বলছিলাম, শোনো, জাঙ্কুকেরও তো এখন বিয়ের বয়স হয়েছে, আর আজকালকার দিনে আমার মনে হয় না তের মতো একটা ভালো মেয়ে পাওয়া যাবে। মেয়েটা যেমন সুন্দরী তেমনই ভালো, আর অনেক মিশুকও। কিন্তু জিন, তুমি তো বললে মেয়েটা অনেক ছোট, আর ছোট হবেই না কেন? ছোট হওয়াটা তো স্বাভাবিকই, কারণ শুনলাম ও তো জিমিনের বান্ধবী, মানে জিমিনের সাথেই পড়ে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আম্মু, আমারও মনে হয় না তে এখন কাউকে বিয়ে করতে রাজি হবে। আর যদি সেটা হয় ভাইয়া, তাহলে তো কখনোই রাজি হবে না। কেন? জাঙ্কুকের ক্ষেত্রে রাজি না হওয়ার কি আছে? না, মানে জিমিন জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক চুপচাপ খাবার খাচ্ছে। কি হলো জিমিন, কিছু বল। না, কিছু না। জিমিন আজকে স্কুলে এসেছে। জিমিন ক্লাসে ঢোকার সাথে সাথে তেকে জিমিনকে জড়িয়ে ধরে। জিমিনা, তুই ফাইনালি এসেছিস। আজকে তো আমার মন ভরা দুষ্টামি করবো। হ্যাঁ দোস্ত। ওই, এমন বসতে একটা ভালো লাগছে না। বল, কি খেলবি? আমার মাথায় তো কোনো খেলার নামই আসছে না। ওই, ট্রুথ অর ডেয়ার খেলবি? হ্যাঁ, জিনি, তুই ঠিক বলেছিস। আসলেই তোর মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, আমি জানি আমার মাথায় অনেক বুদ্ধি। আচ্ছা চল, এখন খেলা যাক। তারপর তেরা ট্রুথ অর ডেয়ার খেলা শুরু করে। তেরা অনেকক্ষণ ধরে ট্রুথ অর ডেয়ার খেলছে। এখন পালা আছে তেরা আর জেনির। জেনি থেকে বলে, ট্রুথ অর ডেয়ার। হ্যাঁ, তোর তো জানিস না আমি কত সাহসী, আজকে সেটা প্রমাণ
করব। হ্যাঁ, এই যে তো কালকে আমাদের বাসাতে খেলা তেলাপোকাকে রিয়া তেলাপোকা ভেবে ভয় কান্না করে দিয়েছিলি। ওফ জিমি না, তুই চুপ কর তো। জেনি, আমি দিয়ে নিব। ওকে, আপনি যেহেতু বলেছেন আপনি অনেক সাহসী, তো আজকে আমি একটু দেখেই নেই আপনার কত সাহস আছে। শোন, তোর ডিয়ার হলো আজকেও ছুটির পর জাঙ্কুক ভাইয়া যদি জিমিকে নিতে আসে তাহলে তুই জাঙ্কুক ভাইয়াকে গিয়ে প্রপোজ করবি। জেনির কথা শুনে তে একবার ঢোক গেলে। কি হলো তে, তুই কি ভয় পেয়ে গেলি? না না, একদমই না, আমি ভয় পেতে যাবো কেন শুনি? কিন্তু জেনি, এইটা আবার কিরকম ডিয়ার? না না দোস্ত, তোকে এই ডিয়ারটাই কমপ্লিট করতে হবে। তুই জিমির দিকে অসহায়ের মতো তাকায়। কি রে তে, তুই আমার দিকে এভাবে অসহায়ের মতো করে তাকিয়ে আছিস কেন? জিমিন, বলছি যে আমি যখন আমার ডিয়ারটা কমপ্লিট করতে যাব, মানে তোর ভাইকে গিয়ে প্রপোজ করব, তার আগে তুই তোর এই মনস্টার ভাইটাকে একটু বলে দিস যে আমি ডিয়ার কমপ্লিট করার জন্য এটা করছি। না না তে, এটা কিন্তু চিটিং হচ্ছে, কারোর কোনো হেল্প নেওয়া যাবে না। তোরা কি আমার বান্ধবী নাকি শত্রু রে? ও আচ্ছা তে, তার মানে তুই ভয় পাচ্ছিস, আর এর জন্যই তো আমাদের এগুলো বলছিস, তাই না? না না, আমি ভয় পেতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি এই ডিয়ারটা কমপ্লিট করব। জেনি, আমার মনে হয় আজকে মনস্টারটা আসবে না। আমি বেঁচে গিয়েছি, আমার এই ডিয়ারটা কমপ্লিট করা লাগবে না। না তে, জাঙ্কুক ভাইয়া তো বলেছিল যে আজকে আমাকে নিতে আসবে, আর জাঙ্কুক ভাইয়া যেহেতু বলেছে সেহেতু 10 মিনিট পর হলো জাঙ্কুক ভাইয়া আমাকে নিতে আসবে। জিমের কথা শেষ হতে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে স্কুলের সামনে থামে। গাড়িটা দেখেই তো ভয় ঘামতে শুরু করেছে। দেখেছিস তে, আমি বলেছিলাম না জাঙ্কুক ভাইয়া আসবে। তে, যাও যাও, তোমার ডিয়ারটা কমপ্লিট করে আসো, আজকে আমরা একটু দেখি তোমার সাহস। আরে যাচ্ছি তো, মনস্টারটা আগে গাড়ি থেকে বের তো হোক। জাঙ্কুক গাড়ির দরজা খুলে জিমিকে গাড়িতে উঠতে বলে। ভাইয়া, তুমি একটু গাড়ি থেকে বের হও না। কেন? দরকার আছে তাই। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়। বল কি হয়েছে? একটু ওই সাইডে যেতে পারবা? তোর হঠাৎ করে আজকে কি হয়েছে বলতো? চলো না ভাইয়া প্লিজ। আচ্ছা আচ্ছা চল। তারপর জিমি জাঙ্কুকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। জিমি আর জাঙ্কুকের পিছন পিছন তে, লিসা, জেনি আর জিসো সেখানে আসে। জিমি তার হাতে একটা গোলাপ ফুল দেয় আর বলে তে যা। তে জাঙ্কুকের পিছনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক তার কণ্ঠ শুনে পিছনে তাকায় আর দেখে তে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তে, তুমি? জাঙ্কুক ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হলো মানে আমি আপনাকে আমি আপনাকে ভালোবাসি। জাঙ্কুক কিছু না বলে তার হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে একটু বাঁকা হাসে আর সেখান থেকে চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ার পর জিমিও তাকে বাই বলে সেও সেখান থেকে চলে যায়। তুই সত্যি তো ডিয়ারটা কমপ্লিট করতে পেরেছিস? জেনি, লিসা আর জিসু হাসছে আর হাতে তালি দিচ্ছে। দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এটা করতে পেরেছি। মানতে হবে রে, আমাদের তো সত্যি অনেক সাহসী। কিন্তু জেনি, জিসু, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? জাঙ্কুক ভাইয়া কিন্তু তোর গোলাপ ফুলটা নিয়েছে। তার মানে আমার মনে হয় জাঙ্কুক ভাইয়া হয়তো তোকে ভালোবেসে ফেলেছে। লিসা, তোর আচারের কথা বাদ দে তো। এই মনস্টারটা আমাকে ভালোবাসতে যাবে কেন? দেখলি না প্রথম দিনে আমাকে কত রাগারাগি করলো। হয়তো এই মনস্টারটা আমার গোলাপ ফুলটা নিয়েছে নিজের গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য। এই চাঁদে সবকিছু ঠিকঠাকই ছিল। আজকে শুক্রবার, তিনি নিজের বাসায় সোফায় বসে বসে টিভি দেখছে। তখনই কলিং বেল বেজে ওঠে। তের মা ইউনজুন থেকে রান্নাঘর থেকে বলে, তে দেখ তো কে এসেছে। হ্যাঁ আমি দেখছি, সমস্যা নেই মা, আমি দেখছি কে এসেছে। আরেকটা কথা, এটা হলো তের বাবা সুবিন। যাই হোক, সুবিন গিয়ে দরজা খোলে। তুমি কে বাবা? এটা কি তের বাসা? হ্যাঁ আমি তের বাবা। আঙ্কেল, তার মানে আপনি তের বাবা? জাঙ্কুক এই কথা বলে সুবিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কে এসেছে বাবা? একটা ছেলে এসেছে। ছেলেটা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। মানে? কে সোফা থেকে উঠে দরজার সামনে যায়। কি আপনি? আর আপনি কান্না করছেন কেন? কে? তুমি আমাকে চিনতে পারছো না? যাকে তুমি এত ভালোবাসতে তাকে তুমি এখন চিনতে পারছো না? কে জাঙ্কুকে দেখে একদমই অবাক হয়ে যায়। মানে? তুমি কি বলছো এগুলো? আর তুমি কে? আঙ্কেল, আমার নাম জাঙ্কুক আর আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। কি? মানে আপনি এগুলো কি বলছেন জাঙ্কুক ভাইয়া? যা বলছি সত্যিই তো বলছি। জানেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর আপনার মেয়ে আমাকে বলেছে ও নাকি আমার সাথে থাকতে পারবে না। কিন্তু আঙ্কেল, আমি তো আপনার মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোকে ছাড়া মরে যাবো আঙ্কেল। আমি তো আপনার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। না না বাবা, তুমি এসব কথা বলো না। আমি আমার মেয়ের পক্ষ থেকে তোমার কাছে সরি বলছি, কারণ আমার মেয়ে তোমাকে ধোঁকা দিয়েছে। না না আঙ্কেল, আপনি আমাকে সরি বলছেন কেন? বাবা
বাবা তুমি কি চাও তুমি বলো। আঙ্কেল আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচবো না আঙ্কেল। আচ্ছা বাবা তুমি কান্নাকাটি করো না, তুমি ভিতরে এসে বসো, আমি দেখছি কি করা যায়। জাঙ্কুক সুবিনের সাথে ভিতরে গিয়ে বসে। এদিকে তো এখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, সে বুঝতেই পারছে না যে তার সাথে কি হচ্ছে। সুবিন গিয়ে ইয়ঞ্জনকে জাঙ্কুকের বিষয়ে সবকিছু বলে। তারপর সুবিন আর ইয়ঞ্জন দুজনেই এসে জাঙ্কুকের সামনে বসে। বাবা আমি তোমার আঙ্কেলের কাছ থেকে সবকিছু শুনলাম, এখন তুমি একটু আমাকে সবটা ক্লিয়ার করে বলো যে তোমাদের সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে, আর তোমার পরিবারের লোকজন কি তোমাদের এই সম্পর্কের বিষয়ে জানে? আসলে আন্টি তে হলো আমার ছোট বোনের বান্ধবী, ওই অনুসারে আমাদের পরিচয়। আর তারপরে আমরা কথা বলতে বলতে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। আমার আম্মু বাবা তেকে অনেক পছন্দ করে, কিন্তু তারা আমাদের ভালোবাসার বিষয় জানে না। আন্টি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কালকে হঠাৎ করেই তে আমাকে বলে ও নাকি আমার সাথে থাকতে পারবে না। কিন্তু আন্টি আমি তোকে ছাড়া মরে যাব আন্টি। না না বাবা তুমি কান্না করো না, আমরা তোমার হাতে বিয়ে দিব। আম্মু বাবা তোমরা কি শুরু করেছো এগুলো? তোমরা আমার কথা বিশ্বাস না করে ওনার কথা বিশ্বাস করছো। আমি ওনাকে ভালোবাসি না। তে তুমি এই কথা বলতে পারছো? আন্টি আঙ্কেল আমার কাছে প্রমাণ আছে। এই কথা বলে জাঙ্কুক নিজের ফোন বের করে একটা পিক দেখায় যেখানে তে জাঙ্কুককে প্রপোজ করছে। দেখেন আন্টি আঙ্কেল এই পিকচারটায় তে নিজে আমাকে প্রপোজ করছে। তে যদি সত্যি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে প্রপোজ করতো। বাবা আমাদের তোমাকে বিশ্বাস হয়েছে, আমরা কালকে তোমাদের বাসায় আমাদের মেয়ের বিয়ের জন্য যাব। আর চিন্তা করো না বাবা, আমি এটা ধরা দিব না যে তুমি আর তে আগে থেকে দুজন দুজনকে ভালোবাসতে। প্লিজ বাবা আমার কথা বিশ্বাস করো। জাঙ্কুক ভাইয়া মানে ইনি কখনোই আমার বয়ফ্রেন্ড ছিল না। তে তাহলে ছবিটাতে তো দেখাই যাচ্ছে যে তুই জাঙ্কুককে প্রপোজ করছিস। আমি এখন তোমাদের কিভাবে বোঝাই যে মস্তিটা মিথ্যা কথা বলছে? বাবা এইটা আমার একটা ডেয়ার ছিল, তাই আমি এই ডেয়ারটা কমপ্লিট করেছি। তুই চুপ করতে। আর জাঙ্কুক তুমি চিন্তা করো না, তোমার আর তের খুব তাড়াতাড়ি বিয়ে হবে। থ্যাংক ইউ সো মাচ আন্টি আঙ্কেল, আপনারা দুজন বেস্ট। জাঙ্কুক নিজের বাসায় চলে গিয়েছে। তে নিজের ঘরে বসে বসে চিন্তা করছে হঠাৎ করে মস্তিটার কি হলো যে কিনা আমার সাথে সেদিন এত রাগারাগি করলো, সে এখন বলছে সে নাকি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু কেন? তে এগুলো চিন্তা করছিল, তখনই তার কিছু একটা মনে পড়ে যায়। আমার তো মনেই ছিল না ওই মস্তিটা তো সেদিন আমাকে বলেছিল। আর এই যে মেয়ে আমি তোমাকে পরে দেখে নিব। আর এই জন্যই মস্তিটা আমাকে বিয়ে করতে যাচ্ছে, কারণ নিজেও জানে যে ওকে বিয়ে করাটাই আমার জন্য সব থেকে বড় শাস্তি হবে। আর ও চাচ্ছেই তোমাকে শাস্তি দিতে, আমার কাছ থেকে প্রতিশোধ নিতে। উফ তে তুই এখন কি করবি? না না তে তোকে ভয় পেলে হবে না। ওই মস্তিটা যেহেতু তোকে শাস্তি দেওয়ার জন্য তোকে বিয়ে করছে, তোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করছে, তাহলে তোরও ওকে বুঝিয়ে দিতে হবে যে তের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করার ফলটা কি হতে পারে। আমিও কম না, জাস্ট ওয়েট এন্ড সি মিস্টার জাঙ্কুক। তে তুই রেডি হয়ে আজ কিন্তু জাঙ্কুকের বাসা যাব। তে হেসে বলে হ্যাঁ বাবা আমি এখনই রেডি হতে যাচ্ছি। তে হঠাৎ করে তোর কি হলো বলতো? তুই কালকে তো বলছিলি তুই জাঙ্কুককে ভালোবাসিস না, তুই জাঙ্কুককে বিয়ে করতে চাস না, তাহলে আজকে হঠাৎ করে তোর কি হলো? তুই জাঙ্কুকের বাসা যাওয়ার জন্য এত খুশি? আসলে আম্মু আমি জানি তোমরা এখন আমার এই কথাটা শুনে রাগ করবা, কিন্তু সত্যি কথাটা হলো আমিও জাঙ্কুককে অনেক ভালোবাসি। আসলে গত পরশুদিন আমি জাঙ্কুককে পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম যে আমি ওর সাথে থাকতে পারবো না, আর এমন অভিনয় করেছিলাম যে ও সেটাকে সিরিয়াস নিয়ে নিয়েছিল। আর কালকে আমাদের বাসায় কান্না করতে করতে চলে এসেছিল। আমি বুঝতে পেরেছি বাবা জাঙ্কুক আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। তা না হলে আমি শুধু একবার বলেছি যে আমি আর ওর সাথে থাকতে পারবো না, আর ও কান্না করতে করতে আমাদের বাসায় চলে এসেছে। তোকে এখন কি করা উচিত তে? তুই বল, তুই ছেলেটাকে কতটা কষ্ট দিয়েছিস তুই নিজেও জানিস না তে। হ্যাঁ তে তুই কাজটা একদম ঠিক করিসনি। ওকে ওকে সরি। আচ্ছা সুবিন আমরা জাঙ্কুকদের বাসায় যাব কিভাবে? মানে ও কি তোমাকে ওদের বাসার ঠিকানা দিয়েছে? হ্যাঁ ইয়ঞ্জন জাঙ্কুককে যাওয়ার সময় ওদের বাসার ঠিকানা দিয়ে গিয়েছে আমাকে। তারপর তে গিয়ে রেডি হয়ে আসে, আর তারপর সুবিন আর ইয়ঞ্জন তেকে নিয়ে জাঙ্কুকদের বাসায় যায়। জিমিনকে দরজা খোলে, জিমি তো তেকে দেখে একদম অবাক হয়ে যায়। তে আঙ্কেল আন্টি ভিতরে আছেন। তারপর সবাই ভিতরে ঢোকে, আর এমার্জেন্সি সোফায় বসে টিভি দেখছিল। আম্মু তে আর আঙ্কেল আন্টি এসেছে। জিন তো তেকে দেখে মহা খুশি। ভাইয়া ভাবি বসেন। তে মা বসো। হ্যাঁ হ্যাঁ ভাবি বসছি। তারপর তে সুবিন আর ইয়ঞ্জনকে সোফায় বসে। জিন সবার জন্য চা নিয়ে আসে। ভাই জাঙ্কুক কোথায়? ও তো রুমেই আছে।
ভাই, আমরা আপনার ছেলে জাঙ্কুকের সাথে আমাদের মেয়ে তের বিয়ে দিতে চাই। কি? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই। আমি চাই তেই আমার ঘরে আমার ছেলের বউ হয়ে আসুক। আসলে আমার ওয়াইফের আর আমার থেকে খুব পছন্দ, কিন্তু তে তো জিমিনের বান্ধবী, মানে জিমিনের বয়স আর তের বয়স তো এক। মানে আমি বলতে চাচ্ছি তে তো এখনো বিয়ের জন্য অনেক ছোট। হ্যাঁ ভাই, এইটা তো আমরাও জানি, কিন্তু ভাই আমরা চাচ্ছি তের এখনই বিয়ে দিতে, কারণ তেকে ওর স্কুলের আর রাস্তাঘাটের ছেলেরা অনেক ডিস্টার্ব করছে। আর তাই আমি চাচ্ছিলাম এখনই তার বিয়েটা দিয়ে দিতে। আচ্ছা ভাই, তাহলে আপনার কথাই ফাইনাল। আর 10-12 দিন পরেই আমরা তে আর জাঙ্কুকে বিয়ে দিয়ে দিব। জাঙ্কুক তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবিনা ম্যামের কথা শুনছিল। জাঙ্কুক একটু বাঁকা হেসে নিচে নামে। আজকে জাঙ্কুক আর তের বিয়ে সম্পূর্ণ হয়েছে। তে প্রায় 15 মিনিট ধরে জাঙ্কুকের রুমে বসে রয়েছে, কিন্তু জাঙ্কুকের রুমে আসার কোনো খবরই নেই। আরো 5 মিনিট পর ফাইনালি জাঙ্কুক রুমে আসে। জাঙ্কুক রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তে, তো আমাকে বিয়ে করে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে স্বামী। 1 সেকেন্ড, তোমার আবার হঠাৎ করে কি হলো? ভূতে ধরেছে নাকি? না স্বামী, আমাকে ভূতে ধরবে কেন? আচ্ছা, সেদিন আমি তোমাদের বাসায় গিয়ে যে অভিনয়টা করলাম, অভিনয়টা কেমন ছিল? অনেক সুন্দর ছিল। আপনাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত আপনার অভিনয়ের জন্য। আমি জানি। আচ্ছা, আমার অভিনয় দেখেই যদি তুমি এই কথা বলো, তাহলে আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা শুনে তুমি কি করবে? হ্যাঁ, আমি আপনার প্ল্যানটা শুনতে চাই। আপনি যে প্ল্যানটা করেছিলেন সেটা একটু বলেন তো। বলছি, শোনো তাহলে। যেদিন তুমি, জেনি, লিসা, দিশা আমাদের বাসায় এসেছিলে, সেদিন রাতে আমার আম্মু খাবার খাওয়ার সময় আমার বাবাকে তোমার বিষয়ে অনেক কিছু বলছিল, তোমার অনেক প্রশংসা করছিল। আমার আম্মু তোমার প্রশংসা করতে করতে বলে ফেলে, মেয়েটা ছোট, নাহলে আমি ওকে আমার ঘরের বউ বানিয়ে আনতাম। আম্মুর এই কথা শুনে তো আমার বেসন চলে গিয়েছিল। জাঙ্কুকের কথা শুনে তো হেসে ফেলে। সত্যি? হ্যাঁ। তারপর আম্মু আবার বাবাকে বলে, শোনো, জাঙ্কুকেরও তো এখন বিয়ের বয়স হয়েছে, আর আজকালকার দিনে আমার মনে হয় না তের মতো একটা ভালো মেয়ে পাওয়া যাবে। মেয়েটা যেমন সুন্দরী তেমনই ভালো, আর অনেক মিশুকও। কিন্তু জিম, তুমি তো বললে মেয়েটা অনেক ছোট, আর ছোট হবেই না কেন? ছোট হওয়াটা তো স্বাভাবিক, কারণ শুনলাম ও তো জিমিনের বান্ধবী, মানে জিমিনের সাথেই পড়ে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আম্মু, আমারও মনে হয় না তে এখন কাউকে বিয়ে করতে রাজি হবে। আর যদি সেটা হয় ভাইয়া, তাহলে তো কখনোই রাজি হবে না। কেন? জাঙ্কুকের ক্ষেত্রে রাজি না হওয়ার কি আছে? না, মানে আর জিমিনের কথাটা যে তে এখন বিয়ে করতে রাজি হবে না, আর ভাইয়াকে তো নাই। আর তখন আমার মাথায় আসে যে আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে এইটাই হবে তোমার জন্য সবথেকে বড় শাস্তি। আর আমার প্রতিশোধ নেওয়াটা কমপ্লিট হবে, কারণ আমি তো তোমাকে প্রথম দিনই বলেছিলাম আমি তোমাকে দেখে নিব। যাই হোক, আমি জিমিনকে গিয়ে বলি তোমাকে এমন একটা ডেয়ার দিতে, যেই ডেয়ারে আমাকে তোমার প্রপোজ করতে হবে। যদিও জিমিন প্রথমে রাজি হচ্ছিল না, বলছিল যে কেন, কিন্তু পরে ফাইনালিও রাজি হয়ে যায়। আর তারপরে যা হয়েছে তা তো তুমি জানোই। কিন্তু আমি যখন আমার ডেয়ারটা কমপ্লিট করছিলাম, মানে আপনাকে প্রপোজ করছিলাম, তখন ছবিটা কে তুলেছিল? আমার একটা ফ্রেন্ড তুলে দিয়েছিল আমাকে। আচ্ছা যাই হোক, তো এবার বলো, আমার এই প্ল্যানটা সুন্দর না অনেক? তোমার কেমন লেগেছে? অনেক বেশি ভালো লেগেছে স্বামী। আর আপনার এই সুন্দর প্ল্যানটার জন্য আমার অনেক উপকার হয়েছে। মানে তোমার আবার কি উপকার হয়েছে? এই যে আপনি আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে যে বিয়ে করেছেন, এটার ফল এখন আমি আপনাকে দিতে পারবো? মানে কিসের ফল? আচ্ছা, আপনাদের বাসায় কি বেড আছে? হ্যাঁ আছে। কেন? আমাকে একটু দিবেন প্লিজ? দিচ্ছি, কিন্তু তুমি বেড দিয়ে কি করবা? আগে দেন, নাহলে আমি কিভাবে দেখাবো যে আমি বেড দিয়ে কি করব? জাঙ্কুক থেকে একটা বেড এনে দেয়। তে, এখন বলো তুমি বেড দিয়ে কি করবা? এই যে তুই আমার কাছ থেকে যে প্রতিশোধটা নিতে চেয়েছিস, সেটা ফল এখন আমি তোকে দিব। তে, তুমি সব কি বলছো? আর তুমি আমার সাথে তুই তো করে করছো কেন? জাঙ্কুক আর কিছু বলতে যাবে, ঠিক তখনই তে বেডটা নিয়ে খাট থেকে নিচে নামে, আর রাগি চোখে জাঙ্কুকের দিকে আগাতে থাকে। তে, তোমার কি হয়েছে? তুমি এভাবে রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? তে একটা কথা না বলে নিজের হাতে বেটে দিয়ে জাঙ্কুককে বাইরে দিতে যায়। জাঙ্কুক এবার ভয় পেয়ে যায়। তে, তুমি কি করছো? তুমি একটা বেটে মারছো কেন? তে এবার জাঙ্কুকের দিকে দৌড়ে আসে। জাঙ্কুক তে থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। আম্মু আমাকে বাঁচাও, তোমার বউ বিয়ের প্রথম দিনই আমাকে বেট দিয়ে পিটাচ্ছে। তে এবার নিজের দুই হাত নিজের মাথায় ধরে বলে, তুই আমাকে চিনতে পারিসনি জাঙ্কুক? তুই আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলি, তাই না? এখন সেই প্রতিশোধের ফল ভোগ কর।
ভুল হয়ে গিয়েছে, বউ আমাকে মাফ করে দাও।